স্বাগত চট্টগ্রাম প্রতিদিনে, সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। বাজেটে জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন হয়েছে বলেছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, প্রতিটি মানুষকে বাজেটের আওতায় আনার চেষ্টা করা হয়েছে। দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এই কথা জানান তিনি। প্রত্যেকটি মানুষকে নিয়ে, প্রত্যেকটি নাগরিককে নিয়ে তাদের জীবনযাত্রার মান, তাদের ভবিষ্যৎ সবসময় বাজেটে প্রতিফলিত হয় না। এবারের বাজেটে আমরা চেষ্টা করেছি প্রতিটি মানুষকে আমাদের বাজেট চিন্তায় নিয়ে আসার জন্য। চট্টগ্রামের ব্যবসায়ীরা সদ্য ঘোষিত জাতীয় বাজেটকে যুগোপযোগী, ব্যবসা বান্ধব ও জনবান্ধব বলে স্বাগত জানিয়েছেন। তাদের মতে দেশীয় শিল্পের সুরক্ষা, নিত্যপণ্যের শুল্ক হ্রাস এবং শিল্পায়নের লক্ষ্যমাত্রা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতা ও ব্যবসায়িক স্বাচ্ছন্দ্য বজায় রাখতে কার্যকর ভূমিকা রাখবে। সামষ্টিক অর্থনীতির সূচকসমূহের তুলনামূলক চিত্র তুলে ধরছে। বিএনপি সরকারের অর্থমন্ত্রী চট্টগ্রামের সন্তান আমির খসরু মাহমুদ চৌধুরী 2026-27 অর্থ বছরের উত্থাপিত বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের নেতৃবৃন্দ। বাজেটের ইতিবাচক ও চ্যালেঞ্জিং দিকগুলো তুলে ধরেন তারা। এই বাজেটে গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত এই শ্রেণীকে যে সুযোগ সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে, এটা আমি মনে করি সারা দেশের জনগণের জন্য এটা একটা বিরাট কার্যক্রম বলে মনে করছি। মানুষের যে আকাঙ্ক্ষা এই বর্তমান সরকারকে নিয়ে, বাজেটকে নিয়ে, সেটা পরিপূর্ণভাবে বাস্তবায়িত বলে আমরা আশা করি। বাজেটের রাজস্ব আহরণ ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে সরকারের উদ্যোগের প্রশংসা করেন ব্যবসায়ী নেতৃবৃন্দ। যদি বাজেটের যেই উল্লেখযোগ্য এবং বাজেট যেভাবে প্রণয়ন হয়েছে এটা যদি বাস্তবায়িত হয়, তাহলে দেশের অনেক পরিবর্তন আপনারা এক বছরের মধ্যে দেখতে পারবেন। তবে উত্থাপিত বাজেটে কিছু ক্ষেত্রে কর ও শুল্ক কাঠামো নিয়ে পুনর্বিবেচনার দাবিও জানানো হয়। এই প্রথম আমি বাজেটে শুনলাম ইন্ডাস্ট্রি একাডেমি লিঙ্কেজের কথা বলা হয়েছে। আমি অত্যন্ত আশান্বিত বাজেটের ব্যাপারে, এবং আরও যে ক্রিয়েটিভ ইকোনমির কথা বলা হয়েছে সেটা একেবারে একটা নতুন অধ্যায়। প্রস্তাবিত বাজেট নিয়ে ব্যবসায়ী সমাজের মতামত ও সুপারিশ সরকার বিবেচনায় নিলে দেশের অর্থনীতি আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন বন্দরনগরীর ব্যবসায়ীরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বাজেটে নিত্যপণ্যের দাম কমার ঘোষণায় ক্রেতারা খুশি হলেও বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে উল্টো চিত্র। দাম কমার বদলে মাছ, মাংস, চাল, ডাল সহ সব ধরনের নিত্যপণ্যের বাড়তি দাম, ফলে হতাশ ক্রেতারা। বাজার তদারকির দাবি তাদের। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর চট্টগ্রামের বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে তেমন কোনো পরিবর্তন দেখা যায়নি। চাল, ডাল, পেঁয়াজ, রসুন সহ অধিকাংশ পণ্যই বিক্রি হচ্ছে আগের দামে। চাল যেগুলো, এগুলোর দাম বেশি বাড়ছে, আর এমনি বাইরে এলসি আসলে ইনপুট আছে, চাউলগুলোর দাম বাড়ছে। মাছ, মাংসের দাম আরো বাড়তি। লইট্টা মাছের কেজি 300 টাকা, রুই কাতল মিলছে না 400 টাকার নিচে, ইলিশ বিক্রি হচ্ছে 2300 টাকা কেজিতে। বাড়তি দামে দিশাহারা ক্রেতারা। লইট্টা মাছের দাম, এই যে মাছ এখন 300 টাকা, সেটা এখন স্বাভাবিক অন্য সময়ে বা গত বছরের তুলনায় এটা 100 টাকার মতো বেশি বলে মনে হচ্ছে আমার কাছে। কোয়ালিটির জন্য আমাদের এখানে 50 টাকা দাম বাড়তি। এইদিকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 165 থেকে 70 টাকা কেজিতে। সোনালী মুরগির দাম আরো বেশি, 950 টাকা কেজিতে বিক্রি হচ্ছে গরু মাংস। প্রেসারে পরে কিনতেছে এক ধরনের। বাজারে সবজির কোনো কমতি নেই, তবু 50 টাকার নিচে আলু ছাড়া কোনো সবজি নেই। মশলা পণ্যের দামেও নেই কোনো পরিবর্তন। 4800 টাকায় বিক্রি হচ্ছে এলাচ, 600 টাকায় বিক্রি হচ্ছে জিরা, দারুচিনির দামও অনেক বেশি। তবে ব্যবসায়ীরা বলছেন এই মূল্যবৃদ্ধি বাজেট ঘোষণার আগে হয়েছে এবং এর সঙ্গে বাজেটের কোনো সরাসরি সম্পর্ক নেই। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। বড় বাজেট মানে বড় দুর্নীতি। এবারের বাজেটে অর্থনৈতিক সংস্কারের প্রতিফলন হয়নি, এমন মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। শনিবার চট্টগ্রামের সার্কিট হাউসে সাংবাদিকদের এই কথা বলেন তিনি। এ সময় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, ভারত সীমান্তে পুশিন করে দক্ষিণ এশিয়াকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। সবাইকে ঐক্যবদ্ধ হয়ে পুশিন রুখে দেওয়ারও আহ্বান জানান পাটোয়ারি।
কিছু পণ্যের তারা কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি। সীমান্তে মানুষকে আহ্বান জানাই, মানব প্রাচীর তৈরি করুন, ঐক্যবদ্ধভাবে বিজিবির সাথে থাকুন। পুরো বাংলাদেশ আপনাদের সাথে আছে, আপনারা সাহস করে দাঁড়ান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে কাল কক্সবাজার সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সরকার গঠনের পর প্রধানমন্ত্রী হিসেবে এটিই তার প্রথম কক্সবাজার সফর। প্রায় 14 ঘন্টার এই কর্মসূচিতে তিনি পিএম খালিতে পাতলিখাল পুনর্খনন কাজের উদ্বোধন, ডুলাহাজারা সাফারি পার্কে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা, জুলাই আন্দোলনের শহীদ ওয়াসিমের কবর জিয়ারত এবং শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এছাড়া নবগঠিত মাতামুহুরী উপজেলা ও পেকুয়া পৌরসভার ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। বিকেলে চকরিয়ায় বিএনপির রাজনৈতিক জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন বলে জানা যায়। টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতার সৃষ্টি হয়। বৃষ্টির মধ্যেও চট্টগ্রাম নগরীর বিভিন্ন এলাকা পরিদর্শন করেন সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। শুক্রবার তিনি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক, খাল ও জলাবদ্ধতা প্রবণ এলাকাগুলো ঘুরে দেখেন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা কার্যকর রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। দুপুরে পরিদর্শনকালে মেয়র বলেন, নগরবাসীর স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করতে বৃষ্টির পানি যাতে কোথাও জমে না থাকে সেই বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। রাষ্ট্রকে বুড়ো আঙুল দেখিয়ে চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে বছরের পর বছর ধরে চলেছে নিজস্ব বিচার ব্যবস্থা। অভিযোগ নিষ্পত্তির জন্য ছিল সমাজ কমিটি ও নগর বিচার কমিটি নামের আলাদা কাঠামো। এ ধরনের ব্যবস্থা বাংলাদেশের সংবিধান ও প্রচলিত আইনের সম্পূর্ণ পরিপন্থী বলছেন আইন বিশেষজ্ঞরা। বিস্তারিত জানাচ্ছেন আকরাম হোসাইন। একসময় জঙ্গল সলিমপুরে রাষ্ট্রীয় বিচার ব্যবস্থার বাইরে চলত নিজস্ব বিচার প্রক্রিয়া। প্রথমে অভিযোগ সমাজ কমিটিতে নিষ্পত্তি হতো, সেখানে সমাধান না হলে বিষয়টি চলে আসতো আমার পেছনে থাকা এই নগর বিচার কমিটির কার্যালয়ে। বছরের পর বছর জঙ্গল সলিমপুরে অধিকাংশ পারিবারিক জমিজমা ও ফৌজদারি বিরোধ নিষ্পত্তি হতো কথিত কমিটির মাধ্যমে। ফলে থানা বা আদালতে না গিয়ে এখানেই গড়ে ওঠে এক ধরনের সমান্তরাল বিচার ব্যবস্থা। আগে আমাদের এখানে একটা নগর কমিটি ছিল, গ্রামে সালিশ আছে না, সালিশের মাধ্যমে যেভাবে নিষ্পত্তি হয় আমাদের এখানে এরকমই নিষ্পত্তি হতো। গন্ডগোল হয়েছে বা কোনো কিছু হয়েছে তখন আমরা ওইভাবে বিচারগুলা করতাম সমাজের মাধ্যমে। খুব কম বিচারই এই নগর কমিটি থেকে আমরা থানায় কিংবা আদালতে গেছে। আইন বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রের ভেতরে আলাদা বিচার ব্যবস্থা পরিচালনা করা দণ্ডনীয় অপরাধ। এর মাধ্যমে অনেক মানুষ ন্যায় বিচার থেকে বঞ্চিত হয়েছেন। বিচারের নামে অবিচারের ঘটনাও ঘটতে পারে। যারা অতীতে ক্ষতিগ্রস্ত হয়েছেন তারা চাইলে এখন আদালতের শরণাপন্ন হয়ে প্রতিকার চাইতে পারেন। জঙ্গল সলিমপুরের ভিন্ন বিচার ব্যবস্থা ওনারা যদি করে থাকেন, এটা আমি মনে করি শুধু বিচার বিভাগের অবমাননা, একটা সংবিধান লঙ্ঘন। যারা তাদের এই তথাকথিত বিচারের অবিচারের শিকার হয়েছেন তারাও আদালতে এসে তারা প্রতিকার চাইতে পারবেন। পুলিশ বলছে, একসময় জঙ্গল সলিমপুর সন্ত্রাসী গোষ্ঠীর নিয়ন্ত্রণে থাকায় তারা নিজেদের স্বার্থে নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করত। সেই প্রেক্ষাপটে কথিত বিচার ব্যবস্থাও গড়ে ওঠে। সলিমপুর তো দীর্ঘদিন আসলে প্রশাসনের এক অর্থে একটু নিয়ন্ত্রণের বাহিরেই ছিল। ওখানে খুব বেশি অহরহ যে প্রশাসনের যে নিয়ন্ত্রণ থাকা বা ওইখানে যাতায়াত করা এটা কিন্তু ছিল না। এই সন্ত্রাসী গোষ্ঠী যেন আর মাথাছাড়া না দিতে পারে সেটার জন্য এখানে দেশের আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা এটা নিয়ে কাজ করতেছে এবং করবে। প্রশাসনের নিয়ন্ত্রণ জোরদার হওয়ার পর স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতে আর কোনো সমান্তরাল বিচার নয়, বরং আদালত ও আইনের মাধ্যমেই নিশ্চিত হবে ন্যায় বিচার। আকরাম হোসাইন, নিউজ 24, চট্টগ্রাম। নোয়াখালীর সেনবাগে মাদকসেবীদের হাতে নিহত এসএসসি পরীক্ষার্থী আরাফাত হোসেন ফাহিম হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী। দুপুরে সোমবাড়িয়া বাজারে সচেতন নবীপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়। এই উপলক্ষে বিক্ষোভ মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এর আগে মানববন্ধনে বক্তারা অবিলম্বে ফাহিম হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এই ছিল নিউজ 24 চট্টগ্রাম প্রতিদিনের সংবাদে। ধন্যবাদ সবাইকে।